বহু মানুষের মুখোশ খুলে গেছে। এমন এক পরিবর্তন আসলে আমাদের দরকার ছিল, অনেক মুখোশধারী মানুষদেরকে চেনার জন্য, জানার জন্য, যারা দেশদ্রোহী, যারা রাজাকারদের মানে মুখোশের আড়ালে রাজাকার ছিল। এবং সত্যি সত্যি আপনারা দেখেছেন যারা স্লোগান দিয়েছে আমরা রাজাকার, আমরা রাজাকার, এই নতুন প্রজন্ম, তারা যে আসলেই রাজাকার তারা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে। এবং একটি নারী সাহসী বক্তব্য এবং পোস্টকে কেন্দ্র করে কিছু আবাল জনতা, সবাই না, তারা এখন ডাকলে 5 জনও পাবে না, কিন্তু কিছু আবাল জনতা, শুধুমাত্র আবু সাইদের পরিবারের কিছু লোকজন, ভাড়া করা কিছু লোকজন প্রতিবাদ করেছে। ওনাকে চাকরি থেকে শুধু বরখাস্ত না, ওনাকে জেলে নিতে হবে এই কথা বলার জন্য। অথচ গতকালকেই প্রথম আলোর একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আগে সরকার ফেসিবাদ ছিল, তখন কেউ কথা বলতে পারতো না, তখন কোনো স্বাধীনতা ছিল না। অথচ আমরা দেখেছি শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে এবং তথ্যমন্ত্রীকে কত রকমের অনলাইনে ট্রোলের শিকার হতে হয়েছে, কিন্তু তারা কোনোদিন কখনো ওইসব ব্যাপারে মুখ খুলেনি। এবং বর্তমানে ডক্টর ইউনূস, যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়েনি, যে ব্যক্তি কোনোদিন আল্লাহর নামও শুনিনি ওনার মুখে, যে ব্যক্তি কোনোদিন দাড়ি গোঁফ রাখেনি, টুপি দেয়নি, কোনোদিন মানে সে যে মুসলিম তার কোনো লেবাস ওনার মধ্যে পাওয়া যায়নি, কিন্তু এবার তিনি নাকি মুসলিম, প্রভাবশালী মুসলিম হিসেবে প্রমাণিত হয়েছে। ওনাকে নিয়ে নিউজ দেখলাম মাত্র প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনূস। চিন্তা করেন ধর্ম নিয়ে কিভাবে প্রভাবশালী, শিক্ষিত, জ্ঞানী, শান্তিতে নোবেলপ্রাপ্ত লোকগুলা কিভাবে ব্যবসা শুরু করেছে। আমরা কাকে বিশ্বাস করব? আমার পরিচিত অনেক প্রগতিশীল ব্যক্তিদেরকে আমি দেখেছি, তারা সরকার বদলের সাথে সাথে নিজেদেরকেও বদল করে ফেলেছে। নিজেদের চরিত্র, নিজেদের নৈতিকতা, নিজেদের লেভাস সবকিছু পরিবর্তন হয়ে গেছে। অথচ এতদিন শাহবাগ পড়েছিল, সারাদিন মুক্তিযোদ্ধার মানে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ হোক, তারপরে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তিদের বিরুদ্ধে সারাদিন স্লোগান দিত। এরকম অনেককেই আমি দেখেছি। ওরা এখন বসে বসে তারপরে হচ্ছে কোটা আন্দোলনের ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তায় ঢোল বাজায়, গান গায়। সবচেয়ে বেশি আমার খারাপ লেগেছে, মানে লজ্জা লেগেছে বলবো, উদিচি। ওরা একটা পুরো ভিক্ষুক টাইপ উদিচি গোষ্ঠী। আমি সারা জীবন ভুল জেনেছি যে ওরা বোধহয় সাংস্কৃতিক সংস্কৃতির মুক্তি চায়, তারপরে হচ্ছে ওরা সংস্কৃতির স্বাধীনতা চায়। যে আমরা যারা 71-এর মুক্তিযুদ্ধের আসল কাহিনীই জানি না। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের কালচার নিয়ে, আমাদের যে বাঙালিয়ানা নিয়ে, অথচ সেটাকে বোঝানো হচ্ছে যে একটা ধর্মযুদ্ধ ছিল। মানে পাকিস্তানের এই দেশে এসে যারা বিধর্মী ছিল তাদেরকে গণহত্যা করছিল, এটা বোঝানো হচ্ছে। অথচ ইতিহাস না জানা ব্যক্তিরা জানে না যে 47-এর পরে 48 সাল থেকেই সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ওরা একসাথে চলতে পারছে না। কারণ তাদের আমাদের প্রতি কোনো সৌজন্যতা ছিল না, আমাদের প্রতি কোনো ভালোবাসা ছিল না, আমাদের প্রতি তাদের কোনো দয়ামায়া ছিল না। আমাদেরকে কিভাবে শোষণ করা যায়, কিভাবে পায়ের তলে পিষ্ট করে রাখা যায়, কিভাবে আমাদের থেকে মানে রক্ত শুষে খাওয়া যায়, সেই চিন্তাই ছিল পাকিস্তানিরা। এবং আমাদের দেশের যে বাঙালি ঐতিহ্য সেটাকে তারা মানে ইতিহাস রিসেট বাটনের চাপ দিতে চেয়েছিল, যার জন্য সেই 52 ঘটেছিল ভাষা আন্দোলন। সবচেয়ে বড় আঘাত দিয়েছে ভাষার উপরে। আর ভাষাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের সমস্ত বাঙালির যে পরিচয় বহন করে, যে বাংলা ভাষায় গান, দেশীয় সংস্কৃতির গান, দেশীয় সংস্কৃতির যে ভাষার যে মানে কি বলে এটাকে, ভিন্নতা, ভিন্ন সৌন্দর্য, কোনো কিছুই কিন্তু থাকতো না যদি উর্দু ভাষা রাষ্ট্রভাষা হতো। সবকিছু আস্তে আস্তে হারিয়ে যেত। মানুষ বাংলা ভাষায় গান গেলে হয়তো বা তার উপর আঘাতও আসতো। তো আজকে কি দেখি, সেই উর্দু ভাষাকে আবার আস্তে আস্তে বাংলাদেশে ঢুকানো হয়েছে। উর্দু ভাষাকে আবার ভবিষ্যতে হয়তো আবার আরেকটা 52-র দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের উপর আঘাত এসেছে। মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তো গতকালকে যে কাউন্টডাউনের ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনাদের কি মনে হয় না যে কাউন্টডাউনটা আসলে অনেক আগে থেকেই শুরু হয়েছে, যখন আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের উপর আঘাত এসেছে? এবং অসংখ্য মুক্তিযোদ্ধা মাথা ফেটে ফেলেছে, নাকে মুখে রক্তাক্ত করে ফেলেছে, কুপিয়ে। হুজুরদের মাথায় কিন্তু রক্তাক্ত করেছে। অনেক হুজুরদের কাছে চাঁদা দাবি করা হয়েছে, না দেওয়ার কারণে তাদের হুজুরা কোথায় চাঁদা পাবে? মসজিদ বা মাজার বলেন, মসজিদ বলেন, ওইসব টাকা তো কমিটিরা নেই। হুজুরদের তো এত মানে ব্যক্তিগতভাবে যারা ওয়াজ নসিহত না করে, এর বাইরে হুজুরা কিন্তু এত বেশি একটা স্বাবলম্বী না, তারা কিন্তু দরিদ্র। বেশ কিছু জায়গায় মসজিদ লুটপাট করা হয়েছে, বেশ কিছু জায়গায় মসজিদে হুজুরকেও মারা হয়েছে। তো হুজুর কেউ মারুক সেটাও কিন্তু আমরা চাই না। হুজুররা কি হঠাৎ করে হুজুর হয়ে গেছে? না, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র
তাদেরকে সেটা হতে পরিবেশ তৈরি করে দিয়েছে। আজকে আমরা মাজারের যে আউলিয়াদের কারণে যে ইসলাম ধর্মের বিষয়টা বাংলাদেশ বা ভারত যে আউলিয়াদের মাধ্যমে এসেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে এসে ধর্মের দাওয়াত দিতে পারেনি, আউলিয়ারা দিয়েছে। সে আউলিয়াদের মাজারে আঘাত করা হয়েছে। তো কাউন্টডাউনটা আসলে কখন থেকে শুরু হয়েছে? এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন নারী, সেজন্য তাকে শোকজ করে দিতে হবে, সেজন্য তাকে জেলে নিতে হবে। কত বড় দুঃসাহস তাদের! তবে এটা ভালো হয়েছে, তাদের আসলে দুঃসাহস কত দূর পর্যন্ত যেতে পারে, কত দূর পর্যন্ত তাদের ভাবনা মানে কুলুষিত হয়েছে, সেটা আমাদের জাতির কাছে স্পষ্ট হচ্ছে এক এক করে। আমাদের এই জাতি, মানে বলবো আমি আবাল জাতি, যারা, কালকেও আমি একটা লাইভ করেছি বাঙালির শেকড় গাথা ইতিহাস নিয়ে ইউটিউবে, সেখানে এসে অনেকে কমেন্ট করে বঙ্গবন্ধু তো মুসলিম লীগ করতো, সেই জন্য তারা মুসলিম, মানে মুসলিম নামটাকে কেন্দ্র করে তারা মুসলিম ধর্ম, তাপসী তাবাসসুমে মুসলিম ধর্মের যে অনুসারী দলগুলো আছে, সেজন্য নতুন প্রজন্মের অনেকে মুসলিম ধর্মের দলগুলাকে মানে প্রায়োরিটি দিচ্ছে। অথচ তারা জানে না যে তখন পরিবেশ পরিস্থিতিটাই সেরকম ছিল যে ওই পূর্ব পশ্চিম পাকিস্তান একসাথে না থাকলে ভারতের ভিতরে, মানে মহাভারতের ভিতরে যে কিছু সুবিধাবাদী বলেন বা এরকম এখন যেরকম আছে না তৃতীয় পক্ষ, এমন কিছু সুবিধাবাদী বা ধরেন ব্রিটিশরাই চেয়েছিল যে আমরা তো চলে যাব, তাহলে এখানে একটা ওদের গৃহযুদ্ধ লাগিয়ে যায়, যাতে করে হিন্দু মুসলিম একসাথে বসবাস করতে না পারে। হিন্দু মুসলিম একসাথে বসবাস শান্তিতে যদি করতে পারে, তাহলে ব্রিটিশরা দূরে থেকে মজা দেখতে পারবে না। এবং ব্রিটিশরা যে 200 বছর আগে পরাজয় স্বীকার করে ভারত ছেড়েছিল, তাদের সেই লজ্জা ঘৃণা মানুষ মনে রাখবে, সেটা ভুলিয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলিমের দাঙ্গাটা সৃষ্টি করা হয়েছিল মূলত। তো সেখান থেকে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমাদের এই একাংশে, বাংলাদেশের একাংশে যে মুসলিমরা বেশি পরিমাণে মানে সংখ্যাগরিষ্ঠ ছিল, পাকিস্তানে ছিল, দুটাকে একসাথে করে দিল, সেটা একটা বিশাল ইতিহাস। অনেক কিছু মিলে অনেক কিছু সংমিশ্রণে সেটা হয়েছিল। আর বঙ্গবন্ধু কেন মুসলিম লীগ করতো? বঙ্গবন্ধুরই দোষ ছিল, বঙ্গবন্ধু তো পাকিস্তান স্বাধীন করেছিল। এটা জানে না যে বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রেসিডেন্ট করারও মানে ওনাকে যোগ্য মনে করেছিল, এবং উনি হতে পারতেন পূর্ব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি আমাদের বাংলাদেশের মানুষদেরকে শোষণ থেকে বাঁচানোর কোনো উপায় পেয়েছিলেন না বলেই উনি মুসলিম লীগ ত্যাগ করে আওয়ামী লীগ গঠন করেছিলেন, বাংলাদেশের ক্যাবিনেট গঠন করার জন্য আওয়ামী লীগ দল গঠন করেছিলেন। এবং আরেকজন সাংবাদিক, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র জয়, ওনাকে গোপনীয়ভাবে গুপ্ত হত্যা করে মারার জন্য পরিকল্পনায় যুক্ত ছিলেন। সেই সাংবাদিক জামিনে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলতেছেন 7 দিনের মধ্যে নিশ্চিহ্ন করতে হবে আওয়ামী লীগ, মানে ছাত্রলীগকে। আমি যখন গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আসলে ছাত্রলীগের বাংলাদেশের স্বাধীনতার তাদের অবদান কি, আমি দেখলাম যে এত অবদান শুধু 71 স্বাধীনতা না, এর আগেও, সেটা মানে অনেক আগে, আওয়ামী লীগ সৃষ্টি হওয়ারও বহু আগে, 1948 সাল থেকে, মানে যখন পাকিস্তানের সাথে একসাথে ছিল 47-এর পরে, তখন থেকে ছাত্রলীগ দল তৈরি করা হয়েছিল, মুসলিম ছাত্রলীগ। সেটা হচ্ছে পাকিস্তানের রাজনীতিকে কেন্দ্র করেই মুসলিম ছাত্রলীগ তৈরি হয়েছিল, এবং সেখান থেকে আওয়ামী মুসলিম ছাত্রলীগ পরবর্তী সময় হয়। তো সেই ছাত্রলীগকে নিশ্চিহ্ন করে দিতে চায় ডক্টর ইউনূস। রিসেট বাটনে চাপ দিয়ে মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদদের জীবন ইতিহাস মুছে ফেলতে চায়। আবার সাংবাদিক সাহেব, তিনিও, নামটা যেন কি, মাহমুদুল নাকি, ওনার একদিন জামিন পেতে দেরি হওয়াতে অনেকে আসিফ নজরুলকে তার শাশুড়ির সাথেও শোয়ানোর জন্য, মানে তার মানহানি করার জন্য বেগতিক কথাবার্তা বলেছে। তাদেরকে তো আইনের আওতায় আনা হচ্ছে না, তাদের বিরুদ্ধে তো কেউ মিছিল মিটিং করছে না। তাহলে একজন নারী বলে মাহমুদুর রহমান মান্না, হ্যাঁ, ওনাকে আমি আগে এত ভালো করে চিনতাম না, তবে আমি প্রথমটা বাদ দিলাম যে না, উনি সজীব ওয়াজেদ জয়কে মারার জন্য ওনার কোনো হাত ছিল না, ওগুলা মিথ্যা মামলা, মেনে নিলাম। তো এখন যখন তিনি বলতেছেন ছাত্রলীগকে নিশ্চিহ্ন করতে হবে, এখন আমার বিশ্বাস হয় তিনি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এবং মুক্তিযুদ্ধের 71-এর বিরোধী দল এবং বিরোধী শক্তি হিসেবে সারা জীবন কাজ করেছে, এবং ওনার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সবগুলো সত্য। তাহলে ছাত্রলীগ যেটার শেকড় তুলে ফেললে মানে পাকিস্তানের ইতিহাসে মুছে যাবে যে পাকিস্তান ছিল একদিন বাংলাদেশ, সেটা বাদ দেন। ডক্টর ইউনূস গতকালকে প্রথম আলোকে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে উনি কি বলেছে? উনি জানতেনই না বাংলাদেশের ছাত্ররা জীবন দিচ্ছে, আন্দোলন করতেছে। অন্যান্য গণ অভ্যুত্থানের মতো আন্দোলন মনে করে উনি টেলিভিশনে দেখছিলেন, এবং তিনি ছাত্রদের অনুরোধে, যাদের সঙ্গে ওনার পূর্ব পরিচয় নেই, তাদের অনুরোধে বাংলাদেশে আসেন, ডাক্তারের চিকিৎসার ওইখানে ছিলেন। ওনাকে 6 তারিখে জেলে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, দেশে আসবেন কি আসবেন না, দেশান্তরিত হবেন কি হবেন না, উনি জেলে যেতে চান না।
উনি হয় জেলে যাবেন, না হয় 666 কোটি টাকা ট্যাক্স ভর্তুকি দিবেন। উনি দুইটার একটাও করবেন না। সেজন্য তিনি দেশে না আসার সিদ্ধান্তই ছিলেন ওনার। উনি চেয়েছিলেন সরকার যদি পতন হয় তাহলে আসবেন, না হলে আসবেন না। ইভেন এখন এমনও শুনতেছি, মানে ভবিষ্যতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের রাজনৈতিক দলের সাথে হয়তো ওনার একটা ড্রিল হচ্ছে কে তাকে রাষ্ট্রপতি হিসেবে রাখবে, কোন দল, যে দল তাকে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় রাখবে সেই দলকেই উনি ভবিষ্যতে ক্ষমতা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। সেটাও গোলাম মাওলা রনির একটি আলোচনা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়। আপনার গোলাম মাওলা রনি ভাইয়ের ভিডিও সকলেই দেখে থাকেন, যেরকম পিনাকিট্ট সকলেই দেখে। তো সেরকম তার ভিডিওতে কিছু যুক্তিযুক্ত কথা উপস্থাপন করেছেন যে ভবিষ্যতে আবার তিনি রাষ্ট্রপতির পদে বহাল হতে পারেন। কিন্তু 2024 সালের যে ছাত্র রাজনীতি, এই 2036 জুলাই বলা হয় যেটাকে, যেই ছাত্ররা শাহবাগের মোড়ে বসে কান্নাকাটি করছে যে আমাদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে না, আমাদেরকে দেখতে যাওয়া হচ্ছে না। আমরা তো এগুলো কোনো টাকা পাওয়ার জন্য, অনুদান পাওয়ার জন্য দেশে আন্দোলন করিনি। আমরা তো একটা ফ্রি চিকিৎসাও আশা করতে পারি, যেটা আমাদের পরিবার প্রস্তুত ছিল না যে আমরা আন্দোলন করবো, অসুস্থ হবো, আমাদেরকে চিকিৎসা করবে, আমাদের তো জমানো টাকা নেই। আমরা তো সরকারের কাছে এইটুকু আশা করতে পারি যে সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকার যেন আমাদের একটু দেখভাল করে। তো দেখভাল তো করলোই না, উল্টা করে তাদেরকে দেখতেই গেল না। এমন হাসপাতালের অভিযোগ শোনা গেছে যে অনেক ছাত্র সেখানে পড়ে আছে, দেখতে যত দূরে কথা তাদেরকে তালা মেরে আটকে রাখা হচ্ছে, তারা বেরোতে পারছে না। তারা যেন তাদেরকে হয়তো বা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বিভিন্ন নেতাকে মামলা দিবে, মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সেই জন্য তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এখন যারা বলতেছে যে এই সরকার আমাদের রক্তের উপরে, যে আমাদের সন্তান বা আমাদের ভাই, আমাদের সহপাঠীদের রক্তের উপরে পেরিয়ে যে ক্ষমতায় বসেছে, আমরা চাইলে আবার ওনাকে নামাতে পারি। এবং উনি প্রথম আলোতে বলেছেন যে আমি তাদেরকে চিনিও না, জানিও না, এই আন্দোলনে কাউকে আমি চিনি না। উনি আসার পরে নতুন করে চেনা জানা পরিচয় হয়েছে। উনি কি একবারও যারা ওনাকে যোগ্য মনে করে ক্ষমতায় বসিয়েছে, যাদের নামটি উনি বলতেছেন আমি জানি না, তিনি আবার এটা জানেন যে মাহফুজ আলম এদের মাস্টার মাইন্ড। ওনাকে আবার জাতিসংঘের স্টেজে ঠিকই পরিচয় করে দিয়েছেন উনি মাস্টার মাইন্ড। তাহলে 2024 সালকেও কিন্তু তিনি রিসেট বাটনে চাপ দিয়েছেন এই কথা বলে যে আমি জানতাম না তাদের আন্দোলনের কোনো কিছু, এবং আমি দেশে আসার পর তাদের সবাইকে নতুন হিসেবে দেখেছি, নতুন মুখ। এবং এখনো তিনি জানেন না কারা হাসপাতালে আছেন, তাদের লিস্টও জানেন না, কারা শহীদ হয়েছেন তাদের কারো লিস্ট জানেন, শুধু আবু সাইদকে ছাড়া উনি কাউকে চিনেন না। এবং নাহিদ আপনাদের আরটিভির চ্যানেল ইন্টারভিউ দিয়েছে যে আবু সাইদ ছিল আমাদের গেম চেঞ্জিং এর একটা প্ল্যাটফর্ম। গেম মানে আমাদের যে আন্দোলন সেটাকে মোড় ঘুরিয়ে দেওয়ার পিছনে আবু সাইদের যে আত্মত্যাগ বা আত্মদান, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। আবু সাইদের নামে যমুনা সেতু করে দাও, হ্যান করে দাও, ত্যান করে দাও, এগুলো অনেক বলা হচ্ছে। তো যমুনা সেতু যদি বঙ্গবন্ধুর নামে হতো, বা পদ্মা সেতু যদি বঙ্গবন্ধুর নামে হতো, বা এমন স্থাপনা যেটা বঙ্গবন্ধুর নামে, সেইটাও যদি দাবি করতো যে না বঙ্গবন্ধুর শুধু অবদান, এখনো তো ওদের অবদান আছে, সেটাতে আমাদের ছাত্রদের নাম দিতে হবে, সেটা কাছাকাছি পর্যায়ে না গেলেও তাদের জন্য যৌক্তিক ছিল। কিন্তু যে যমুনা সেতু শুধুমাত্র যমুনা নদীর ইতিহাসকে কেন্দ্র করে নাম দেওয়া, সেই যমুনা সেতুতে কেন একজনের নাম দিতে হবে? তার নামে নতুন কিছু করুক, পুরনো প্রস্তাবনায়, পুরনো প্রকল্পে কেন তাদের নাম দিতে হবে? নতুন করে উনি প্রথম আলোতে বিতর্কিত একটি ইন্টারভিউ করেছে, আমি সেটা ভিডিও আকারে প্রকাশ করব, অনেক বড়, আমি প্রকাশ করব। কিন্তু তিনি 2024 সাল রিসেট বাটনে চাপ দিয়েছেন। আপনারা এটার পরে আমি যখন ভিডিও ছাড়বো 2 পর্ব 3 পর্ব করে আপনারা শুনবেন ভিডিওটা। তিনি 2024 সালের আন্দোলনকেও রিসেট বাটনে চাপ দিয়েছেন। এক কথায় তিনি জানতেন না কোনো কিছু। যদিও আমরা জানি যে একটা ব্যক্তিকে রাজনৈতিক ক্ষমতায় বসানো সেটা রূপকথার গল্প হতে পারে না, এবং অনেকেই জানেন নাহিদ এবং আসিফ মাহমুদ ছাড়াও তিনি 2007 সালে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, এটা সারা বাংলার মানুষ জানে। এবং তিনি বিএনপির সময় বোধহয় সম্ভবত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, আমি দেখছি, তথ্য ছাড়া কথা বলবো না। তিনি আবার রাষ্ট্রপতি হতে চাচ্ছেন। ও রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন। বিএনপির সময় তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন। আচ্ছা, উনি যদি উপদেষ্টা হন তাহলে মানে ভবিষ্যতে যদি উনি রাষ্ট্রপতি হন আর ওনার পছন্দের দল ক্ষমতায় আসে, তাহলে আমরা যে এখন যে ইতিহাস দেখতে পাচ্ছি, এখন তারা যে 2024 সালে যে ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একইভাবে গেম প্ল্যান, তারাও যদি শেখ হাসিনাকে আমরা খারাপ বলি, স্বৈরাচার বলি, বাক স্বাধীনতা দেয়নি বলি, তাহলে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি যে তারা মব লিঞ্চিং এর নামে তৈরি করেছে, এবং হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে তারা প্রমাণ করছে যে আমরা শেখ হাসিনার চেয়েও আরো অনেক ঊর্ধ্বে ছাড়ায় চলে গেছি। তো ঊর্ধ্বে ছাড়ায় যাওয়ার পরে তাদেরকে লাগাম টেনে ধরার জন্য এই দেশের মূর্খ আবাল বৃদ্ধ বনিতা যারা 71-এ অস্ত্রের
ট্রেনিং ছাড়া বহু মানুষ যুদ্ধ করেছে, অনেকে ট্রেনিং নেই, মূর্খ ট্রেনিং নিয়েছে। 9 মাস একটা সন্তানের জন্ম হয়, 9 মাসে বাংলাদেশ নামক সন্তানের জন্ম দিয়েছিল এই বোকা আবাল জনতা। সেই বোকা আবাল জনতা আবার যদি জেগে ওঠে এবং আবার তার পুনরাবৃত্তি ঘটে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। উৎপলদা আসেন, লাইনে আসেন। তো এই ইতিহাসের যদি আবার পুনরাবৃত্তি ঘটে, এই মাথায় রাখতে হবে। কারণ এখন যারা বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পুকে, মহামান্য রাষ্ট্রপতি চুপ্পুকে কেন এখন অপসারণ করা হচ্ছে না, সাংবিধানিক নিয়ম অনুযায়ী নাকি এখন চলা সম্ভব না। অথচ উনি বাংলাদেশে প্রথম পাড়া দিয়ে 72-এ আমাদের যে আগের সংবিধান, মানে বর্তমান সংবিধান এখনো যেটা আছে, সেটাতেই কিন্তু উনি টাচ করে শপথ গ্রহণ করেছিলেন এবং রাষ্ট্রপতির হাত থেকে শপথ গ্রহণ করেছিলেন। এখন যদি অনৈতিকভাবে রাষ্ট্রপতিকে পদ থেকে সরানো হয়, তাহলে ভবিষ্যতে যদি উনি রাষ্ট্রপতি হন, ওনাকে সরাতেও তো বেশি সময় লাগবে না। এবং ভবিষ্যৎ যারাই রাজনীতিতে দল ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে যদি তার মতবিরোধ হয়, কোনো কারণে তাদের সঙ্গে যদি তার মনের বা চিন্তা ভাবনার অমিল ঘটে, ওনার সঙ্গে যে কোনো দল, যে কোনো মানুষ যে একই ঘটনা ঘটাবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ এই বাঙালি জাতিকে অস্থির করার পিছনে ওনার অনেক বড় একটা হাত আছে। ওনার একটা কথাই সারা বাংলাদেশের তরুণ সমাজকে উচ্ছৃঙ্খল করে ফেলেছে। সারা বাংলার তরুণদেরকে বলে উনি শিশুরাই দেশ চালাবে। আরে, একটা বাংলাদেশ নামক শিশুর উঠে দাঁড়াতে কত বছর লাগতেছে, আর একটা শিশু যাদের রাজনৈতিক পড়াশোনা নাই, রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তাদেরকে বলতেছে দেশ চালাতে। আবার আমরা দেখি সেই শিশুরা ওনার মতো প্রবীণ একজনকে নিয়ে এসে ক্ষমতায় বসাচ্ছেন। সেই শিশুরাই আবার স্যালেন্ডার করতেছে যে আমাদের দ্বারা একলা দেশ চালানো তো সম্ভব না, আমাদের একজন লাগবে, তো মানে প্রবীণ, বুড়া বয়স্ক, এক্সপায়ার ডেট এরকম একজন আমাদের লাগবে যে এই দেশ চালাতে পারবে। তার মানে কি, উনি যে তরুণদেরকে আহ্বান জানাচ্ছে, তারা নিজেরাই ব্যর্থতা প্রমাণ করছে। আবার তিনি প্রথম আলোতে একটা বক্তব্য দিয়েছেন এরকম যে আপনি কি এই শাসন ব্যবস্থা নিয়ে নিশ্চিন্ত কিনা, বা এই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের গতি চালিয়ে নেওয়ার পিছনে আপনি কতটুকু সক্ষম হতে পারবেন। উনি বলছে আমি তো পারছি না, আমি তো পারছি না লাগাম ধরে টানতে, দেশের মানুষ যে কি করছে আমি তো ধরতে পারছি না। সেই জন্য তো আমি 2 মাসের জন্য পরীক্ষামূলক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছি, কারণ আমি তো পারছি না। তার মানে কি, ওনাকে যে জোর করে এনে তরুণরা বসালেন, উনি এখানে ব্যর্থতা স্বীকার করলেন। অথচ 35 বছরের বয়স সীমার চাকরির প্রাপ্ত যারা ওনার যমুনার সামনে গিয়েছিলেন, তাদের সঙ্গে একটা মশকরা করা হয়েছে। তারা যখন শাহবাগে ছিল, তাদের থেকে 8-10 জনকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় যমুনার সামনে। বলা হয় যে যমুনায় গিয়ে ওনারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে কথা বলতে পারবেন। নিয়ে যাওয়ার পরে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার রাখার পরে সেখানকার যে প্রশাসন ছিল, তারা গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলতেছে এখন আপনারা চলে যান। তো তারা আবার প্রশ্ন করেছে আমরা কি এখানে যাত্রাপালা করতে আসছি না মশকরা করতে আসছি? আপনারা আমাদেরকে শাহবাগ থেকে নিয়ে আসলেন কেন, নাম ঠিকানা নিলেন কেন, এখন আবার চলে যেতে বললেন কেন? তো এই যে জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে, আজকে তাবাসসুম, উর্মি না শুধু, বিদেশে বসে অনেক নারীরা, অনেক মায়ের আওয়াজ তুলতেছে যে এই দেশ আর স্বাধীনতার পক্ষে নেই। এই দেশ আর বাংলাদেশ নামক পতাকা সৃষ্টি করার জন্য যেই শক্তিটা কাজ করেছিল, সেই শক্তির পক্ষে আর বাংলাদেশ নেই। যেদিন থেকে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত উঠেছে, সেদিন থেকেই তো রিসেট বাটন পুশ করা শুরু হয়ে গেছে নতুন বাংলাদেশে। আবার যারা বাংলাদেশ নামক ইতিহাসকে বিশ্বাস করে, তারা বাংলাদেশ নামটাকে কিভাবে রাখে? নামও তো পরিবর্তন করতে হবে। বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে যে ঘুরে, যে এটা কত বড় অপমান। বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে আন্দোলন করলো, আবার তারা বললো আমরা রাজাকার, আবার তারা বলল যে এই দেশে মুক্তিযোদ্ধাদের কোনো স্থান হবে না, মুক্তিযোদ্ধার পক্ষের মানুষের স্থান হবে না। এই দেশে যারা মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবে তাদেরকে বের করে দেওয়া হবে, মব লিঞ্চিং করা হবে, তাদের সবকিছু লুটে পুটে নেওয়া হবে, তাদেরকে নিঃস্ব করে দেওয়া হবে। জানমালের কোনো নিরাপত্তা নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই। তাহলে আপনি যখন আগের শাসক থেকে, না আগের শাসক ভালো না, কারণ আমি আবার নতুন শাসক আসলাম, আমিও রাবণের মতো আচরণ করলাম। তাহলে এর পরিপ্রেক্ষিতে যারা অরাজনৈতিক একটি বিশাল পরিবার বাংলাদেশে আছে, যারা কোনো সময় রাজনীতি করে না কিন্তু দেশ নিয়ে ভাবে, তাদের কি বিস্ফোরণ হবে না এখন? অনেকে বলছে যে অনেক অনুদান ঢুকছে ডক্টর ইউনূসের মাধ্যমে। এই অনুদানগুলো যেগুলো আর ফেরত দিতে হবে না। আপনারা দেখেছেন কুমিল্লাতে, যখন কুমিল্লা ফেনী কেন্দ্র করে যে বন্যাটা হলো, কত ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, দিতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছে, এবং উৎসুক জনতা ভালোবাসার মানবতার সমুদ্র বয়ে দিয়েছে টিএসসি তে। আমরা দেখলাম টিএসসি তে খাদ্যদ্রব্য, পানির বোতল, কাপড় চোপড় সবকিছু পচে গলে গেছে, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। এবং ঢাকা শহরে তো কত ভাসমান গরিব আছে, তাদেরকেও দিয়ে দিতে পারতো।
তারপরে 11 কোটি 11.5 কোটি টাকা যে অনুদান পেয়েছে তার থেকে কিছু অংশ খরচ করে বাকি অংশ তারা ত্রাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। বিদেশ থেকে অনুদান আসছে, কিন্তু এই পর্যন্ত আমরা কি কোনো ঘোষণা পেয়েছি? এবং বলেছে যে অনেক এনজিওরা মিলে 100 কোটি টাকার উপরে অনুদান দিয়েছে ডক্টর ইউনূসের হাতে। সমস্ত টাকা কোথায় যাচ্ছে? এখনো কোনো ঘোষণা নেই যে কুমিল্লা বা ফেনী কেন্দ্র করে যে বন্যা হয়েছিল, হাজার হাজার মানুষ পানির ঢলে স্রোতে যে ভেসে গেছে, তাদের ঘর বাড়ি তাদের নিঃস্ব হয়ে গেছে, কোথাও কোনো ঘোষণা নেই যে তাদেরকে অনুদান দেওয়া হবে, ঘর করে দেওয়া হবে, বা তাদের জমি জমা চাষের জন্য পরবর্তী পদক্ষেপ, তাদেরকে স্বাবলম্বী করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া নেই। হয়তোবা তিনি এনজিওর লোক, এনজিওর মাধ্যমে সুদে টাকা দিবে, সুদে ছাড়া তো উনি দিবে না। অনুদান তো উনি নিবে, কিন্তু উনি দিবে না। আবার এখন দেখেন কত মানুষ মারা যাচ্ছে, তিস্তা তিস্তা এলাকার মানুষ মারা যাচ্ছে, অনুদানের জন্য হাহাকার করছে। একমাত্র জাতীয় পার্টির একটা ঘোষণা দেখেছি যে জাতীয় পার্টি ওরা সেখানে অনুদান দিতে যাবে। বিএনপির তারেক রহমানকে দেখেছি, বলেছে পত্রিকাতে খবরে দেখেছি যে আমার দলের লোকেরা ওখানে যাও অনুদান দাও, কিন্তু আমরা কোনো খবর মাধ্যমে, কোনো সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না যে সেই এলাকায় গিয়ে কারো উপকার করার জন্য কাজ করা। তাহলে এখন আর টিএসসি তে অনুদান কেউ দিবেও না। আর ওই সমন্বয়করা এখন কোথায়? তাদেরকে কোথাও যেতে দেখছেন আপনারা? ওই অনুদান দেওয়ার জন্য কোনো বন্যার্তদের মধ্যে তারা ফেসবুক জুড়ে হিউমার তুলেছে, এই তোরা আমরা যদি চলে যাই আওয়ামী লীগ ঢুকে যাবে। এখন আবার গুঞ্জন শুনতেছি শেখ হাসিনা প্রত্যাবর্তনও করতে পারে। এর আগে যেরকম প্রত্যাবর্তন করেছে, যদি দেশ সঠিকভাবে চালাতে না পারে তাহলে প্রত্যাবর্তন করতে পারে। এটিএন টিভি চ্যানেল নিউজে একটি খবর প্রচার হয়েছে কিছুদিন পূর্বে, একজন সংবাদ সম্পাদক সংগ্রহকারীর একজন সাংবাদিককে মেরে সীমান্তে ঝুলিয়ে রাখা হয়েছে। তার অপরাধ কি ছিল? হয়তোবা সে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো খবর প্রচার করেছিল। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই এই দেশে হাজার হাজার শত্রু দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই দেশটা কাদের হাতে, কারা দেশটা চালায়, এটা বোঝার জন্য আমাদেরকে গবেষণা করতে হবে না, পিএইচডি অর্জন করতে হবে না, নোবেল প্রাইজ পেতে হবে না। শুধুমাত্র আমাদের বিবেকটাকে জাগালে আমরা বুঝতে পারবো এই দেশ কারা চালাচ্ছে, কোন পথে যাচ্ছে। তবে মাহফুজ আলমের প্রথম আলোতে একটি ইন্টারভিউতে, বিশাল ইন্টারভিউতে দুই একটা টিকায় ছিল, তিনি বলেছেন, পরামর্শ দিয়েছেন যারা জামাত ইসলাম করে তাদের মধ্যে খেলাফতি চিন্তা ভাবনা আছে, তারা যেন দলটাকে, দলের নৈতিকতাকে সংস্কার করে। এবং বিএনপিকেও বলা হয়েছে তারাও যেন দলের অবকাঠামোগতভাবে সংস্কার করে, রাজনৈতিক নেতা কর্মীদের মানে সবকিছু মিলিয়ে আর কি সংস্কারের আহ্বান জানিয়েছে। মাহফুজ আলমের এই দুটা কথা আমার ভালো লেগেছে, যে সংস্কার করলে যে দল রাজনীতিতে আসবে তাদের সংস্কার করা উচিত। পাশাপাশি অনেকেই চাচ্ছে যে আওয়ামী লীগ দলও সংস্কার করে আসুক নির্বাচনের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে যে এখন মির্জা ফখরুল ভারতের পক্ষে অনেক কথা বলতেছেন। ভারতের সাথে শুধু রাজনৈতিক দলের না, এই দেশে না প্রতিটি মানুষের সম্পর্ক রাখা উচিত। অথচ আমরা যখন বলেছি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা যখন বলেছে যে ভারতের সাথে সম্পর্ক ভালো না থাকলে আমাদের এই দেশ খাদ্যের খাদ্যের যে ঘাটতি সেটা পূরণ করতে পারবে না। আজকে দেখেন ভারত থেকে ডিম নিয়ে আসে 60 টাকা পিস, বাংলাদেশে আসে হয়ে যায় 15 টাকা পিস। ভারত আমাদের এখানে দুর্নীতি করতেছে ঢুকে, নাকি আমরাই আমাদের দেশটার মধ্যে দুর্নীতি করতেছি? আর কারা করতেছে? যারা স্বাধীনতায় বিশ্বাস করে, 71-এ বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা কখনো দুর্নীতি করতে পারে না। আওয়ামী লীগের মধ্যেও যে সবাই একদম সাধু সেটা তো আমি বলবো না। সবাই সাধু না বলেই হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি অনেকেই করেছে। অনেক হয়তোবা মিথ্যাও নাটকও হতে পারে, অনেকে নিজস্ব ব্যক্তিগত পয়সা থাকতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি সেখানে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারের সময় শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক না, অন্যান্য দলের লোকজনও যখন নানান সরকারি চেয়ারে বসা ছিল, বহুদলীয় লোকজন দেশটাকে চালিয়েছে আওয়ামী লীগ সরকারের সাথে, তখনও দুর্নীতি লাগাম টানা যায়নি। কিন্তু এরকম মব লিঞ্চিং সাহস কেউ করতে পারে নাই। কেউ ইপটিজিং করলো চিপায় দাঁড়ায়া ভিতরে ভিতরে করেছে, প্রকাশ্যে করতে পারে নাই। এখন তো ইপটিজিং তো দূরের কথা, এখন কাউকে জিজ্ঞাসা করে না তুই এটা করলি কেন, টাইমই দেয় না, 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলে। 2 মিনিটের মধ্যে বিহারীদেরকে রাখছে বাংলাদেশে যুদ্ধের পরে, কি কারণে রাখছে আমি জানি না। এই দেশে রাখার পরে তারা এই খবরে দেখেছি, খবর মাধ্যমে, তারা মেট্রো রেলের যে অগ্নিকাণ্ড ঘটিয়েছিল মিরপুরে, বিহারীরা করেছিল, তারা সংযুক্ত ছিল সেখানে। যেই বিহারীরা বাংলাদেশকে ঘৃণা করে, বাংলাদেশের মানুষকে ঘৃণা করে, এখন তারা ধরে ধরে মানুষকে জবাই করছে, যেটা 71 মুক্তিযুদ্ধের স্বাধীন হওয়ার পরেও তারা, আমাদের জহিরুল ইসলাম যে জীবন থেকে নেওয়া বিখ্যাত একটা সিনেমা করেছিল, তার পরিবারের তাদের 2 ভাইকে নিয়ে তারা কিভাবে মেরে ফেলেছে সেই ঘটনা আজও মানুষ জানে না, বাংলার মানুষ। কিন্তু তাদের যে বোন আছে একজন, 50 বছর পরে তিনি স্বীকার করেছেন, ভয়ে কোনোদিন বলে নাই, কারণ বিহারীরা দেশে আছে, তাদের যে বোন বেঁচে আছে তার ক্ষতি করতে পারে। সেই বিহারীদেরকে লালন পালন করেছে, এবং এই দেশের আরো যারা মানে বিহারীদের শুভাকাঙ্ক্ষী আছে তারা আবার পুনর্জীবিত হয়েছে। আবার 71-এর সময় যারা পাকিস্তানে বলে গেছে এই দেশের মা বোনদেরকে বেশি বেশি ধর্ষণ করো এবং বাচ্চা ধরে দাও, তাদের গর্ভে সন্তান আসবে, সেই সন্তান আমাদেরকে আবার এই দেশে আবার প্রতিষ্ঠিত করবে। কত মানে ভবিষ্যৎবাণী কিভাবে মিলে যাচ্ছে দেখেন।
সময় টিভি চ্যানেলেও একটি খবর 2022 সালের 6 জুলাই প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা এবং সেই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। সেটাও ভবিষ্যৎবাণী ছিল। এখন এটা ভাইরাল অনলাইনে। তো শ্রীলঙ্কাও এরকম মব লিঞ্চিং হয় নাই। এইভাবে কেউ কাউকে ধরে অকাতরে জীবন নেয় নাই। সেখানে শুধুমাত্র সরকারের প্লট পরিবর্তন করার একটা আন্দোলন ছিল। আমাদের বাংলাদেশের মতো এরকম অসভ্য জাতি একমাত্র আফ্রিকায় গেলে পাওয়া যাবে। কিছুদিন এই যে 3 দিন আগেও আফ্রিকার একটি আহ ঘনবসতি এলাকা গ্রাম, শহর থেকে গ্রামটা একটু পাশে, সেই গ্রামে ঢুকে 600 650 700 মানে হচ্ছে 700 কেন বলি, 1 সপ্তাহ অন্তরে 100 মারার পরে আবার 650 নারী ও শিশুকে পুরো গ্রাম গণহত্যা করে শেষ করে দিয়েছে জঙ্গিরা আইএসরা। এবং সেই মৃত্যুর কারণ কি, পুরো এলাকা দখল করে মাটি দখল করে, মাটির দরকার মানুষের দরকার নেই। তা আমাদের দেশের ভবিষ্যৎ নাকি অনেক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, অনেকেই সেটা বলছে। যদি এত ভয়ঙ্কর পরিস্থিতিতে ওরা নিয়ে যায় তাহলে তারাই হয়তোবা আরেকটা প্রত্যাবর্তনের সৃষ্টি করতে পারে। সেটা শেখ হাসিনা নাও হতে পারে, আবার নতুন একটা দল গঠন হতে পারে সাধারণ মানুষের মধ্যে, আবার নতুন জনগণ আবার জেগে উঠতে পারে, আবার তাদেরকে প্রতিহত করার জন্য আজ না হয় কাল আবার রিসেট বাটনে চাপ দিতে পারে। বলা তো জানা প্রকৃতির বিচার ফিরে ফিরে আসে। তো প্রকৃতির বিচারে যদি আপনারা মুসলিম হয়ে থাকেন, বিশ্বাস করে থাকেন যে আল্লাহর বিচার আছে, অনেকেই বিশ্বাস করে এই দুনিয়াতে না পরকালে হবে, কিন্তু তারাও আবার এই দুনিয়াতে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পরকালে আশা করতেছে না। তো তারা আসলে কোন আল্লাহকে বিশ্বাস করে এগুলা করতেছে সেটা তারাই ভালো জানে। তো আমার লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি এখনই আবার ইউটিউবে একটা লাইভে যাব। আমি ইউটিউবে লাইভে ঢুকবো, আপনারা চাইলে আমার ইউটিউব লাইভে যুক্ত হতে পারেন, আমি এখানে পেজে শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, আমি এখন বিদায় নিচ্ছি। এদেশে মানুষের মগজে কি বুঝতে পারা কঠিন, শুধু নিজের চিন্তা নিয়ে বিজি, দেশের প্রতি কোনো দয়া মায়া নেই, কিছু নাই। উগান্ডা মানুষ মনে হয় দেশের চাইতে মগজটা ভালো শতগুণ। ঠিকই বলেছেন, এই বঙ্গতে বিদ্যা বুদ্ধি শিক্ষা কিচ্ছু লাগে না, বেশি বেশি ওয়াজ করবেন, গাল ভর্তি দাঁড়িয়ে রাখবেন। ডক্টর ইউনূস কি দাঁড়িয়ে আছে নাকি? উনি তো প্রভাবশালী মুসলিমদের মুসলিম হিসেবে ওনার নাম পৃথিবীর কোনায় কোনায় চলে গেছে ওনার নাম। তো সবাই ভালো থাকবেন, লাইভটা বেশি বেশি শেয়ার